ভাতের অধিকার আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এসেছি, সব হারিয়ে। এবং 2014, 2018, 2024 ভোটের অধিকারকে কিভাবে রক্তাক্ত করে ভোট নামক জিনিসটিকে জাদুঘরে সে পাঠিয়ে দিয়েছিলেন সেটা আমরা সবাই জানি। চরম স্বৈরাচারী সরকার হলেও সে তার মন্ত্রীদের সঙ্গে আলাপ করত, তার দলের নেতাদের সঙ্গে আলাপ করত, পার্টির জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতো। যে পার্টি নেতা কর্মীদের আগের দিন অস্ত্র হাতে নামিয়ে দিয়েছিল যে তোমরা হত্যা করে বিদায় করো জনগণকে, সেই শেখ হাসিনাকে লাস্টকে বুঝালো। প্রথমে তার বোন পারল না, দেন তার পুত্র লন্ডন থেকে বুঝালো, সরি আমেরিকা থেকে বুঝালো, হবে না আম্মা, তুমি নিরাপদে যাও। আওয়ামী লীগ নেতারা এখনো দেখে যে তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব তাকে পুলিশের একটা এসপি দেখাচ্ছে, গুলি করলে একটা মরে বাকিগুলো নড়ে না। কোন লজ্জায় আওয়ামী লীগের লোকজন আবার কথা বলে? একটা খুনি সরকার যে ওই দিন আর্মি চিফের কথা অনুযায়ী ওই দিনও বলছে ফেলে দাও, সব সরিয়ে দাও, অর্থাৎ লক্ষ লক্ষ লোক মরুক, আমি ক্ষমতায় থাকবো। 850 বছর ইতিহাসে লক্ষণ সেনের পর দ্বিতীয় মহিলা লক্ষণ সেন দেশ ছেড়ে পালিয়েছে। বিষয়টা হলো যে জনগণের তো আছেই, জনগণের কাজ করছে। আপনাকে একটু, আমাদের মেমোরি তো খুব শর্ট, আপনাকে রিকল করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তার পরিবার, তার মোসাহেবরা, তার অলিগার্ক ব্যবসায়ীরা, তার দালাল বুদ্ধিজীবীরা, তার মানসিক কৃতদাস এডিটর সাংবাদিকরা এবং সংস্কৃতি কর্মীরা এই প্রথমবার আন্দোলনের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল শেখ হাসিনার মোহে। তো শেখ হাসিনার, আপনি জানেন কিনা, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছরে 82 জন শহীদ হয়েছিল। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কায় রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, মাত্র 9 জন শহীদ হয়েছিলেন। আর এখন পর্যন্ত রিপোর্ট 1538 জন শহীদ এখন পর্যন্ত। এবং এটার স্প্যান কাল হচ্ছে, সময়সীমা হচ্ছে 1 জুলাই থেকে 5 আগস্ট। আপনি চিন্তা করতে পারেন কিরকম বর্বর ফ্যাসিবাদী পাশবিক অত্যাচার নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা এবং তার সরকার। এবং আমি ছোট দেশ তো সবাইকে চিনতাম। আমি আমার আইনজীবী কলিগ যারা মন্ত্রী ছিল, কলিগ মানে আমার চেয়ে একটু বড়, যারা একসময় আন্দোলনও করেছি আমরা একসঙ্গে, আমি বলতাম আপনাদের মানে ব্যক্তিগত আড্ডায় যে আপনাদের ঘুম হয় কেমন করে? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বলেছিল আমি 2টা অধিকারের জন্য আমি ফিরেছি। তার সেই বিখ্যাত বা কুখ্যাত বক্তৃতা, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তো চাওয়া পাওয়ার কি আছে না আছে আমরা তো লেটেস্ট দেখলাম পূর্বাচলে প্লটের বন্যা দেখে, অন্যান্য প্রপার্টি বাদই দেন। তো সেখানে সে দীর্ঘদিন বলেছে ভাতের অধিকার আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এসেছি, সব হারিয়ে। এবং 2014, 2018, 2024 ভোটের অধিকারকে কিভাবে রক্তাক্ত করে ভোট নামক জিনিসটিকে জাদুঘরে সে পাঠিয়ে দিয়েছিলেন সেটা আমরা সবাই জানি। আজকে কমিশন অফ ইনকোয়ারি মাত্র 8 দিনের টাইম দিয়েছে। জাস্টিস মনিরুল ইসলাম চৌধুরী সাহেব অত্যন্ত যোগ্য জজ, মানে আমাদের গত সরকারের এই মানে ভঙ্গুর বিচার ব্যবস্থার মধ্যে যে 2-1 প্রতিভাবান দাঁড়িয়ে যায় তাদের একজন ছিলেন বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী। এবং আমি ধন্যবাদ জানাই এই বা এই বিপ্লবী সরকার তাকেই দায়িত্ব দিয়েছে। সেখানে অলরেডি 400 জনের উপরে সুস্পষ্ট তথ্য বেরিয়েছে, তথ্য জমা দিয়েছে যারা গুম হয়েছেন তাদের সন্তান সন্ততি পরিবাররা। তো সুতরাং আমি এই আলোচনায় মোটেই ইন্টারেস্ট না আওয়ামী লীগ কিভাবে ফিরবে। আমি যেটা ইন্টারেস্ট, যেটা এই সরকারকে আমি অনুরোধ করব যে কিছু জিনিস আছে ফৌজদারি অপরাধ, কোনোটা রাজনৈতিক না। এই যে গণহত্যা, বাংলাদেশের সমস্ত সম্পত্তির বড় অংশ বিদেশে পাচার, অর্থ পাচার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ, শিক্ষা ব্যবস্থা এবং
এই যে সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তিনি নস্যাৎ করে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য, এইটার আলোকে শুধু মানবতা বিরোধী অপরাধের আইনেই বিচার না, এক্সিস্টিং সাংবিধানিকের ৭ ক অনুযায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হবে দ্রুত। বিচার আপনি নিরপেক্ষ বিচার হবে, যাতে তারাও তাদের সমস্ত আইনি সুবিধা পায়। দেন বিচারকরা ঠিক করবেন যে রায় হবে, তারপরে তাদের ব্যবস্থা জনগণ তো তাদের দৃষ্টিভঙ্গি দেবে। কারণ আপনি এইটাকে ৮-১০টা সরকার পতনের মতো ভাবলে বোকার স্বর্গে থাকবো আমরা। এটি এমন না যে ২০০১-এ আওয়ামী লীগ হেরেছে বা ৯৬-তে বিএনপি হেরেছিল বা ২০০৬ বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছে তারপরে 1/11। নো, এইটি জনগণের রক্তাক্ত আন্দোলনে, এবং আমরা ৭১-এর গল্প শুনেছি, যেহেতু ৭১-এ আমরা একেবারেই ছোট, মায়ের কোলে। কিন্তু এবার ৯০-এর গণঅভ্যুত্থানে আমি টকবগে তরুণ অংশগ্রহণ করেছি। ৯০-এর গণঅভ্যুত্থানের থেকে অনেক বড় বড় গণঅভ্যুত্থান এইবার হয়েছে। আপনার মনে আছে সেই যে আমাদের এক মা বলেছিলেন যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে এই এখন না, জুলাইতে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার স্বজন হারানোর বেদনা বোঝেন, কিন্তু আপনি সন্তান হারানোর বেদনা বোঝেন। এবং আমি বলি এরপরও যারা আওয়ামী লীগ কৃতদাস হয়ে করবে, এটা তাদের অভিরুচির ব্যাপার। শেখ হাসিনা কি করলো? জাস্ট একটা জমিদারের মতো, একটা মানে জমিদারের কায়দায় নিজের বোনকে নিয়ে নিরাপদে চলে গেল। তার আগে তার ক্লোজ শেখ পরিবারের সবাই দেশ ছেড়েছে, কেউ ৩ তারিখ, কেউ ২ তারিখ, কেউ ৩১ তারিখ, ফার্স্ট কাজিন টাজিন সহ চলে গেছে। কারণ দিনের শেষে সেটাই, আমরা যে আপনার এখানে মাথা খুঁটতাম যে শেখ হাসিনা তার পরিবারের বাইরে, ইভেন তার আওয়ামী লীগকে ২ পয়সার দাম দেয় না। কারণ তাকে যখন আর্মিরা বললো যে আমরা আপনাদের সিকিউরিটি দিতে পারবো না, আপনি সিদ্ধান্ত নেন। আজকে যদি মিনিমাম একটা ডেমোক্রেটিক বাদ দেন, চরম স্বৈরাচারী সরকার হলেও সে তার মন্ত্রীদের সঙ্গে আলাপ করত, তার দলের নেতাদের সঙ্গে আলাপ করত, পার্টির জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতো। যে পার্টির নেতা কর্মীদের আগের দিন অস্ত্র হাতে নামিয়ে দিয়েছিল যে তোমরা হত্যা করে বিদায় করো জনগণকে, সেই শেখ হাসিনাকে লাস্ট কে বুঝালো? প্রথমে তার বোন পারলো না, দেন তার পুত্র লন্ডন থেকে বুঝালো, সরি আমেরিকা থেকে বুঝালো, হবে না আম্মা, তুমি নিরাপদে যাও। নিরাপদে বোনকে নিয়ে চলে গেছে। বাকি আওয়ামী লীগ এখানে মরছে না, ভাসছে না, ডুবছে। সবচেয়ে যেটা সোহেল তাজ ইন্টারভিউ দিয়েছে খুবই প্রণিধানযোগ্য। সোহেল তাজ বলেছে আমি হতাশ যে এখনো আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতা কর্মীদের আয়নায় মুখ দেখার সময় হয় না, তারা ফিলই করতে পারে না যে কত বড় অন্যায় তারা করেছে। এখনো কয়েকজন কৃতদাসের মতো আপা 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 আপা, যতবার নিজের বাপ মায়ের নাম না নেয়, স্বয়ং সৃষ্টিকর্তার নাম না নেয়, তত আপা 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 করছে। আপনারা এত কষ্ট করে দিল্লিতে থাকতে হবে কেন? আপনি ঢাকায় আসেন, ঢাকায় এসে আপনি আপনার বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মতো মামলা ফেস করেন, আইন আদালতের কাছে সম্মুখীন হয়ে মামলা ফেস করেন। তারপরে আপনি যদি নির্দোষ হন খালাস পাবেন। আপনি দিল্লিতে বসে আপনি লোধি পার্কে ঘুরছেন, আপনার কুখ্যাত খুনি স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে ঘুরছে, আর আমার ছেলে মেয়েরা এখনো কাতরাচ্ছে। দৃষ্টিশক্তি হারিয়েছে প্রায় ৪৩০ জন, পা হারিয়েছে কয়েকশো, তারপরও তারা হুইল চেয়ারে করে। আমি কয়েকজনকে দেখতে গিয়েছিলাম, আমাকে বলে যে মামুন ভাই দুঃখ নাই, তবু দেশটা বদলান। কাজে এইটা ৮-১০টা পরিবর্তন না, এই দেশের সংস্কার হতেই হবে। যদি এই উপদেষ্টাদের উনি তো বলছে আসবে সংস্কার, উপদেষ্টার সংখ্যা বাড়াতে হবে, সংস্কার হতে হবে। এটা আমি আওয়ামী লীগ বাইনারির মধ্যে ঢুকতে রাজি না। বহু হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে ৭২-এ আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ, আপনারা উপহার দিয়েছেন। ওনারা তো বলছে যে ওনারা যখন ক্ষমতায় ছিল তখনও তো বলেছে তারেক রহমান দেশে আসে না কেন। তো তারেক রহমান তো এখনো ২ মাস হয়ে গেল, তারেক রহমান এখনো দেশে আসছে না। আজকে অবশ্য ওনার আইনজীবী বলেছে তারেক রহমানের সব আইনগতভাবে আইনি লড়াই লড়ার পরে তারপরে উনি আসবেন। দেখেন তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নির্যাতিত রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেকে মৃত্যুর মুখে পতিত করে প্রমাণ করেছে উনি সবচাইতে সাহসী নেত্রী।
যে মৃত্যু পথযাত্রী হয়েও আপোষ করেনি, বিগত সরকারের ফাঁদে পা দেয়নি। তারেক রহমান যখন আসবেন তার সুবিধা অনুযায়ী আসবে। আমরা এই বাইনারি রাজনীতিতে ঢুকতে চাই না, কে কখন আসলো না আসলো। আমরা যেটা অরিট সেটা হচ্ছে সংস্কারের কাজ স্লথ মনে হচ্ছে, সেটা যাতে আরো দ্রুত হয়। মিনিমাম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, অ্যাকচুয়ালি সংস্কার বলাটাও এখানে অন্যায়। শেখ হাসিনা তো সব ভেঙে দিয়ে গেছে, এটা বিনির্মাণ, মিনিমাম বিনির্মাণ যাতে গাড়িটা চলার মতো রাস্তা হয়। আমরা কোনো আকাশ থেকে চাঁদ সূর্য চাচ্ছি না, রংধনু 7 রং চাচ্ছি না, কিংবা আপনার ওই যে ভ্যান গগ যেভাবে আকাশ থেকে রং এনে ছবি আঁকতো, পিকাসো ছবি আঁকতো, আমরা ছবিও চাচ্ছি না। ন্যূনতম যে নাগরিক অধিকার সেগুলো যাতে নিশ্চিত হয়, একটা আইনি কাঠামো, একটা আপনার কি বলা যায়, একটা স্ট্রাকচার তৈরি করে দিকে সরকার, জনগণ ভিজিল্যান্ট থাকবে, মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড হবে, তারপরে নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। তো এইটা ওই যে তারেক রহমান সাহেব কখন আসবে, শেখ হাসিনা কোথায় বলছে, এগুলোর আমি গুরুত্বই দিতে রাজি না। শেখ হাসিনা এরকমই কথা বলে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রামে গিয়ে বলছিল একটা মারলে 10টা ফেলবা, এই ভদ্রাহাটে যখন ছাত্রলীগের একজন মারা গিয়েছিল। শেখ হাসিনার কথা এরকমই, এটা ওনার বৈশিষ্ট্য, এটা যে যার মতো কথা বলে। আপনার যেটি দরকার সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া। আমি অনুরোধ জানাবো বর্তমান রাষ্ট্র মেরামতের সরকারকে যে দ্রুত এটা ওনারা শুরু করুন, বিচারপতি নিয়োগ দিয়ে। অভিযোগ জড়ো হয়েছে দেখেন অলরেডি বোধহয় 50 থেকে 60টা, সমস্ত শহীদের বাবা মারা। আপনি একটা দৃশ্য দেখেছিলেন, আওয়ামী লীগ নেতারা এখনো দেখে, যে তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব তাকে পুলিশের একটা এসপি দেখাচ্ছে, গুলি করলে একটা মরে, বাকিগুলো নড়ে না। কোন লজ্জায় আওয়ামী লীগের লোকজন আবার কথা বলে? একটা খুনি সরকার যে ওই দিন আর্মি চিফের কথা অনুযায়ী ওই দিনও বলছে ফেলে দাও, সব সরিয়ে দাও, অর্থাৎ লক্ষ লক্ষ লোক মরুক, আমি ক্ষমতায় থাকবো। 850 বছর ইতিহাসে লক্ষণ সেনের পর দ্বিতীয় মহিলা লক্ষণ সেন দেশ ছেড়ে পালিয়েছে। আরে আগে মানুষের কাছে মাপ চান, শহীদদের কাছে মাপ চান। হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন। কালকে বিএনপি বৈঠক করে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সাহেব যে ব্রিফিং দিয়েছে, আমি বলবো স্মরণকালের মধ্যে সবচাইতে ম্যাচিউর ব্রিফিং দিয়েছে। উনি শুধু এই হত্যাকাণ্ডের বিচার না, উনি খায়রুল হক এবং তিনটা নির্বাচনকে যারা মানে আপনার মকারিতে পরিণত করেছিল, সেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারদেরও আইনের আওতায় এনে বিচারের বলেছে। এবং আমি জাস্ট 10 সেকেন্ড শেষ করি। রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা যেরকম বলছে, আবার এটাও ঠিক তারা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচনের কথা বলে তো এই নতুন সরকারকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে যে আপনাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে নির্বাচন করা। কাজে এখানে কেউই কনফিউজড না। ধন্যবাদ।